পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলতে চাই, কারণ রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে। এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক, শিক্ষক, অধ্যাপক ডক্টর এ.কে.এম. নিয়াজউদ্দিন, এবং আছেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, আপনার কাছ থেকে কয়েকটি বিষয় শুরুতে একটু জেনে নিতে চাই। আমরা আসলে দেখছিলাম বিভিন্ন বিশ্লেষণগুলো যে শেষ মুহূর্তে মুসলিম ভোটার যারা আছেন তারা হঠাৎ করে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছেন। তাদের প্রত্যেকের কাছে আসলে ভোট চাওয়া হচ্ছে, নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই প্রতিশ্রুতির যে প্রতিযোগিতা, সেখানে কাদেরকে আপনি এগিয়ে রাখবেন? আপনার বিশ্লেষণটা শুধু জানতে চাই, কারণ বলা হচ্ছে এই নির্বাচনটা ক্ষমতা হারানোর, কারোর ক্ষমতা দখলের এবং কারোর অস্তিত্ব রক্ষার। যদি একটু বিশ্লেষণ জানাতেন, কি দেখছেন? ঠিকই বলেছেন। দেখুন, সবার আগে আমি যাব 2021 সালে এই যে আগামীকাল 151টি বিধানসভা আসনে নির্বাচন হবে। তো 2021 সালের পরিসংখ্যানটা কি ছিল? এখানে কিন্তু এই 151টার মধ্যে 92টি আসন জিতেছিল তৃণমূল, 59টি আসন জিতেছিল বিজেপি এবং একটি অন্যান্য। এবং এই 92, 59, 1 এবার কিন্তু, কারণ এই 152টি আসনের মধ্যে আছে মুর্শিদাবাদ, মালদা, মুসলিম অধ্যুষিত বেল্ট বলা হয় কার্যত, যেটা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা কিন্তু এই দুই জেলা। এবং এই জায়গার এবার কিন্তু 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসে, দখল করে বামফ্রন্টকে হারিয়ে, তখন কিন্তু কংগ্রেস ছিল সঙ্গী। সেই কংগ্রেস এই প্রথম একা লড়ছে এবং কংগ্রেসের যে একটা ভোটার এই অঞ্চল আধিপত্য, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে ডালু, প্রত্যেকেই কিন্তু মৌসুম বেনজির, তারা প্রত্যেকেই এবার কংগ্রেসের টিকিটে লড়ছে। ফলে আশা করছে প্রত্যেকেই, রাজনৈতিক মহল বলছে এবার কংগ্রেস কিন্তু 2 থেকে 4টি আসন পেতে পারে। 2 থেকে 4টি আসন জেতা শুধু নয়, কংগ্রেসের সেক্ষেত্রে ট্রেন্ড উঠবে, আর সেই ভোটটা কাটবে কিন্তু মুসলিম সমাজের। দ্বিতীয় যেটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ওয়াকাফ যে আইন, সেই আইন নিয়ে মুসলিম সমাজের মধ্যে একটা বিভ্রান্তি। কোথাও গিয়ে কি বিজেপি সরকারের সাথে এজেন্ডার সঙ্গ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার? এই একটা বিষয় কিন্তু ঢুকে আছে। অন্যদিকে কিন্তু বামফ্রন্ট এবং আইএসএফ তারাও কিন্তু আলাদাভাবে জোট করে লড়ছে কংগ্রেস থেকে আলাদা হয়ে। ফলে এখানে একটা মুসলিম সমাজের ভোট ভাগাভাগি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে একটা বিরাট সংখ্যক ভোটার তারা কিন্তু সচেতন হয়েছেন, সেটা মুসলিম সম্প্রদায়ের বলুন, সেটা হিন্দু সম্প্রদায়ের বলুন, বা অন্যান্য সম্প্রদায়ের বলুন, তারা প্রত্যেকেই চাইছে কিন্তু তারা কর্মসংস্থান। এবং আমি আরো একটা পরিসংখ্যান দেব, শেষ 3 বছরে পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেখানে যে আর কি যে বিষয়ে অনার্স মাস্টার্স করা হয়, সেখানে কিন্তু ছাত্র সংখ্যা দিন দিন কমেছে। ছাত্রগুলো যাচ্ছে কোথায়? কারিগরি প্রথায় কিন্তু তারা পড়াশোনা করছে এবং তারা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে। এই যে সন্তান বাইরে চলে যাচ্ছে, বৃদ্ধ বাবা মা রাজ্যে থাকছে, সেই সমস্ত বাবা মায়েদের মধ্যে এই ভোটার, এই সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি এই নীরব ভোটার যাদের কথা বলছি, সেখানে দেখা গেল ভোট ধরতে কিন্তু একটা ভাতার একটা টোপ দেওয়া হচ্ছে। যেখানে তৃণমূল দিচ্ছে ভাতা বাড়িয়ে মহিলাদের 1,500 টাকা, তৃণমূল সেখানে বলছে যে, বিজেপি সেখানে বলছে 3,000 টাকা দেবো। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুজোর সময় মহিলাদের 10,000 টাকা বোনাস দেবো। এবং মহিলারা বলছেন বাড়ি বসে যদি বেতন সমতুল্য বলছে ভাতাটাকে। এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষিত সমাজ কোন সিদ্ধান্ত নেবে আগামীকাল? কারণ একটা সেটা বিরাট এখন সংখ্যক দেখার ভোটার, বিষয়। যেটা 20% সত্যজিৎ, সকালে আসলে আপনি বিভিন্ন বুথগুলোতে ঘুরবেন, কাজে আমি আপনাকে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখবো না। কেবল ছোট করে একটা তথ্য আমাদের একটু জানাবেন, কারণ অনেকে এটা জানতে চাইছেন। আমরা এই বিধানসভা নির্বাচন যখন দেখি, তখন আসলে অনেক সেলিব্রিটিদের দেখতে থাকি, অনেক তারকাদের দেখতে থাকি, দেব বলুন কিংবা রুদ্রনীল বলুন বা অনেকে। এবার আসলে তাদের অবস্থান কি? কেউ কেউ দল বদলও করেছেন, আমরা খবর পাচ্ছিলাম। ছোট করে। জি, একদমই। দেখুন, রূপা গাঙ্গুলি থেকে শুরু করে রাজ চক্রবর্তী, টলিউডের এক সময়কার সিনিয়র, যিনি দ্রৌপদী, এই যে রূপা গাঙ্গুলি, তিনি কিন্তু হিট হয়েছিলেন। এবং অন্যদিকে রাজ চক্রবর্তী পরিচালক। তো এরকম, এছাড়াও হিরণ আছে। তো এদের মধ্যে যেটা মনে করা হচ্ছে যে বিজেপির আছে 6 জন, তৃণমূলের আছে 4 জন। এই 10 জনের মধ্যে হয়তো তৃণমূলের সবাই জিততে পারেন, বিজেপির হয়তো একজনও নাও জিততে পারেন, এরকম একটা কিন্তু পরিস্থিতি মনে করা হচ্ছে। কারণ এই যে সেলিব্রিটিরা যারা যেখান থেকে দাঁড়িয়েছেন, তারা জি। প্রত্যেকে
বিজেপির উল্টো দিকে তৃণমূলের যে সমীকরণ, সেখানে কিন্তু তারা পেরে উঠতে নাও পারে। এখন যদি কিনা এই এসআইআর সমীকরণ সম্পূর্ণভাবে বদলে দেয়, তাহলে চিত্রটা বদলে যেতে পারে। দেখা যাক, এটা নিশ্চয়ই সকাল থেকে যে প্রাপ্ত তথ্যগুলো পাবো, ভোট কেন্দ্রের ছবিগুলো দেখবো, সাধারণ মানুষের কথাগুলো শুনবো ভোটারদের, তখন হয়তো আরো স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ সত্যজিৎ। আমি একটু অধ্যাপক ডক্টর এ কে এম নিয়াজুদ্দিন আপনার কাছে আসতে চাই। আপনার সমীকরণ আসলে কি বলছে? মানে গেল 1-1.5 বছরে আসলে গোটা বিশ্বের ভূ রাজনীতির অনেক পরিবর্তন ঘটেছে বাংলাদেশেরও রাজনীতির প্রেক্ষাপট, এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের খুব কাছের প্রতিবেশী, সেখানকার বিধানসভা নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব পরবর্তীতে সেটা বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখে। কি বলবেন, কাকে এগিয়ে রাখবেন, টিএমসি নাকি বিজেপি? ধন্যবাদ। আমরা এতক্ষণ যে সত্যজিৎ সাহেবের যে রিপোর্ট শুনলাম, জি, সেখানে অনেক কিছু চলে আসছে। আমি যেটা দেখছি যে কেন্দ্রে বিজেপি দীর্ঘদিন থাকার পরও এই যে টিএমসির যে দুর্গ তারা হানা দেওয়ার চেষ্টা করেছে বারবার, সেই জায়গায় বিজেপি বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু একটা বিষয় প্রতীয়মান একদম স্পষ্ট, যে গতবার বা তার আগের বার যে গতবারে তারা অনেক ভালো করেছে এবং জি, অনেক আসনে তারা খুব ক্লোজ মার্জিনে তারা হেরেছে। এখন বিজেপি এবারে কিন্তু আটঘাট বেঁধেই তারা এই লড়াইয়ে নেমেছে এবং এর মধ্যে দিয়ে তারা তাদের যে বিভিন্ন রকম প্রস্তুতি আছে, বিশেষ করে যে এই টিএমসির যে দুর্বল জায়গাগুলো, বিশেষ করে এই বেকারত্ব থেকে শুরু করে তাদের যে নানা রকম চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। যে এই সরকারের সময় শিল্পায়ন, কর্মসংস্থান, চাকরির বাজার এগুলো নিয়ে তরুণ ভোটারদের মনে এবং যারা বেকার তাদের মনে স্ট্রাইক করার চেষ্টা করেছে তারা খুবই গোছালো ভাবে। এর বাইরে এসআইআর, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ নামে প্রায় 91 লক্ষ ভোটারের ভোটাধিকার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্টের সহযোগিতা অথবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রায় 32 লাখ ভোটাধিকার ফিরিয়ে পেয়েছে। এখন যারাদের বাতিল হয়েছে তাদের ধরে নেওয়া হচ্ছে এটা বেশিরভাগই হচ্ছে এই বাংলাদেশি বা অনুপ্রবেশকারী সন্দেহে, এবং এদের বেশিরভাগই হচ্ছে টিএমসির ভোটার। এবং যে কারণে মমতা ব্যানার্জি এই যে মামলা এবং এই ক্ষেত্রে তার দল বেশ সহযোগিতা করেছে, যার মধ্যে দিয়ে 32 লাখ ভোটার কিন্তু তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে 21 তারিখে কালকে ভোট, গতকালকে এই 32 লাখ ভোটারের যে অংশ ভোট দিবে যে এই আগামীকালকের আসনের, তাদের ভোটার তালিকা গতকালকে প্রকাশ পেয়েছে। আজকে এই ভোটার তালিকা ভোটার স্লিপ নিয়ে তারা ভোটার যারা ভোট দিবে তাদের যে স্লিপ গুলো পৌঁছে দিবে, তারা জানবে, তারা ভোট দিতে পারবে। এই যে চ্যালেঞ্জটুকু, এটা আসলে যেটা টিএমসি আগে কখনো ফেস করেনি, এবং আমি মনে করি যে বিজেপি তার যে কোনো বার হচ্ছে এবারে তার নানান ভাবে কৌশলে তারা এই বিষয়টাকে টিএমসি দুর্গটাকে হানা দেওয়ার চেষ্টা করেছে। এখন ভোটের ফলাফলে কিন্তু যেটা আমাদের আনন্দবাজার রিপোর্টার যেটা বললেন, সেটার একটা প্রভাব পরিলক্ষিত হতে পারে। এবং সেটা বিজেপির একদম সর্বোচ্চ পর্যায়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে তাদের যে বিভিন্ন মন্ত্রীরা তারা পশ্চিমবঙ্গ বারবার ভিজিট করেছে। এইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। বুঝতে পারছি। আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম আপনার কাছ থেকে। এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনি শুনছিলেন অধ্যাপক নিয়াজুদ্দিনের কথা এবং একই সঙ্গে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর কথা। আপনার কাছ থেকে যদি আপনার মতামত জানতে চাই, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা নিয়ে কথা বলেন তখন ওনাকে বাংলাদেশি বলে ট্যাগ করা হয়। আনন্দবাজারে একটা হেডলাইন আমরা দেখছিলাম যে মমতাকে বাংলাদেশি বলে ডাকার চেষ্টা করছে প্রতিপক্ষের দল। আপনার কাছে যদি সংক্ষেপে জানতে চাই, টিএমসি শক্তির জায়গাটা কি এবং বিজেপি শক্তির জায়গাটা কি, যেটা আসলে খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? ধন্যবাদ। আমি আসলে এই নির্বাচনে কে জিতবে এটা নিয়ে খুব একটা আগ্রহী নই। যেই জিতুক তারা ভারতের একটা রাজনৈতিক দল জিতবে। আমি বরঞ্চ এই নির্বাচনে যারা ভোট দিতে পারছে না তাদের বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহী। কারণ পশ্চিমবঙ্গে অবস্থানরত আমাদের যারা পরিচিত মানুষজন আছে, বন্ধু স্বজন আছে, তাদের কাছ থেকে যেটুকু জেনেছি যে সেখানে একটা মানবিক বিপর্যয় চলছে এই মুহূর্তে। আপনার 90 লক্ষ লোককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের একটা অংশ ভোটার তালিকায় আবার তাদের নাম ফেরত পেয়েছেন, কিন্তু যারা নাম ফেরত পাননি, যারা আবার ভোটার হতে পারেননি, তারা যেহেতু তারা ভোটার নন, এই কারণে তাদেরকে এখন জমি জমা বিক্রি করে দিতে হচ্ছে তাদের, কারণ তারা ভারতের নাগরিক কিনা সেটা নিয়েই সন্দেহ আছে।
তাদেরকে তাদের শ্রমের দাম সস্তা হয়ে যাচ্ছে, তাদেরকে তারা বাধ্য হচ্ছেন এখন আপনার অল্প পারিশ্রমিকে কাজ করতে, কারণ তারা ভোটার নন এবং তাদেরকে ভারতীয় বলা হচ্ছে না, বাংলাদেশি অপবাদ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা বাংলাদেশের লোক। আপনি স্বয়ং মুখ্যমন্ত্রীকেই বলা হচ্ছে বাংলাদেশি লোক, আপনি দেখেছেন। তো যখন মুখ্যমন্ত্রীকেই এটা বলে খোঁচানো হয়, তখন একজন সাধারণ ভারতীয় যার রুটটা হয়তো বাংলাদেশের জন্মের আগে হয়তো তার পূর্বপুরুষ ভারতে মাইগ্রেট করেছে, তার কি অবস্থা হতে পারে আপনি শুধু সেটা দেখবেন। এবং বাংলাদেশি অপবাদ দিয়ে সেখানে সাধারণ ভারতীয় নাগরিকদেরকে যে ধরনের মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র এটা একটা ভোটের বিষয় না, উনি ভোট দিতে পারছেন না, সেটা তে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু না মানুষ হিসেবে তিনি তার জমি বেচে দিতে হচ্ছে, তার জমি হস্তান্তর করতে হচ্ছে, তিনি চাকরি পাচ্ছেন না, অথবা চাকরি পেলে তার শ্রমের উপযুক্ত মূল্য পাচ্ছেন না। মানুষ হিসেবে যে এই যে বিপর্যয়টা তৈরি হয়েছে, এবং তারা যদি স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যান, তাহলে একটা বিশাল জনগোষ্ঠীর স্টেটলেস হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমি মনে করি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, এবং এই বিষয়গুলো নিয়ে যদি কূটনৈতিকভাবে উদ্বিগ্নতাও জানানো উচিত। সেটা যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমি মনে করি যে একজন মানুষ হিসেবে এই জিনিসগুলো আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে। একদম একদম। আমি একদম সবশেষ ছোট করে একটু অধ্যাপক ডক্টর এ.জে.এম. নিয়াজউদ্দিন আপনার কাছ থেকে ইরান পরিস্থিতি জেনে নিতে চাই, কারণ আমরা প্রতিনিয়ত খবর দেখছি এবং বিভ্রান্ত হচ্ছি, এবং বিভ্রান্ত করছেন আসলে সোজাসুজি বললে ডোনাল্ড ট্রাম্প। তিনি একবার বলছেন যে এটা হয়ে যাবে সোমবারের মধ্যে, মঙ্গলবারের মধ্যে, এরকম করতে করতে তিনি শুক্রবার পর্যন্ত টানলেন যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে শুক্রবারের মধ্যে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন আগামী 36 থেকে 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যেই আসলে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারা তো সম্ভাবনার কথা বলছে, বাস্তবতা আপনি কি দেখছেন, সম্ভব এটা? আসলে বাস্তবতা খুবই যে আনপ্রেডিক্টেবল একটা বাস্তবতা নিয়ে আমরা দেখছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমরা যদি দেখি ফরেন পলিসি, সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এই ধরনের ইনকনসিস্টেন্ট ফরেন পলিসি আমরা খুবই কম দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র গত এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এইভাবে তার যে ফরেন পলিসি আমরা কখনোই দেখিনি, যে এত আনপ্রেডিক্টেবল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে একটা গ্লোবাল লিডার হিসেবে, একটা হেজিমনিক পাওয়ার হিসেবে যেভাবে অ্যাসার্টিভলি পাওয়ার অ্যাসার্ট করে ডিসিশন মেকিং, তার ইন্টারন্যাশনাল যে এই যে সিস্টেম, সেখানে তারা সেটা যে করতো, সেটা এই ট্রাম্পের এই সময় এসে দেখা যাচ্ছে বারবার এটা প্রশ্নবিদ্ধ। এবং তার যে নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য এবং বৈশ্বিক যে তার একক কর্তৃত্ব, সেটার এখানে দুর্বলতা প্রকাশ পেয়েছে ইরানের এই ইস্যু নিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, পুরো বিশ্বের একটা শান্তি প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা জনগণ, তাদের ভিতরে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং তাদের সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে, যার ফলে এই চুক্তি এবং এটা সম্ভাবনা নিয়ে একটা অনাস্থা, একটা এই যে অস্পষ্টতা এবং এই ঝুঁকি বরাবরই থেকে যাচ্ছে। এবং এটা থেকে যাচ্ছে, এবং আমরা আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস যে ধারাবাহিক প্রতিবেদনগুলো তৈরি করছে, তাতে কোনোটাতে আসলে সুখবর আমরা দেখতে পাচ্ছি না।